আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড কি এবং তাতে কেন আমরা কাজ করব সেইগুলো সম্পর্কে বিস্তারিত আমরা শিখব এখন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর আমরা খুঁজে নিব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস খুঁজে পাওয়া হয়ে গেলে আমরা এই আইকন, এই যে ওয়ার্ড আছে সেটিতে ক্লিক করব। ব্যাস, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। এরপর যদি এরকম কোনো পপআপ বক্স আসে আপনি ক্লোজ করে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটি অংশ রয়েছে, এই পাশে একটি অংশ রয়েছে। তো এই পাশের যে অংশ রয়েছে এগুলো হচ্ছে আমরা রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছিলাম সেইগুলো। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই পাশে কোনো ফাইল দেখতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন এই পাশে কিছু ফাইল। প্রথমে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপর কিছু যে ডকুমেন্টগুলো রয়েছে ওইগুলোতে কিছু লেখা রয়েছে। যেমন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটি হচ্ছে সম্পূর্ণ খালি, যেটিতে আমরা নতুনভাবে শুরু করতে পারি। আর এইগুলো হচ্ছে কিছু টেমপ্লেট আকারে দেওয়া, অর্থাৎ পূর্বে থেকে যে কিছু সিভি তৈরি করে রাখা হয়েছে, কিছু ক্যালেন্ডার রাখা হয়েছে। আমরা চাইলে শুধুমাত্র এইগুলো টেক্সটগুলো পরিবর্তন করে আমরা একটি সহজে সিভি বানিয়ে নিতে পারি। আর আমরা যদি সম্পূর্ণ নতুন করে একটি সিভি আমাদের নিজের মতো বানাতে চাই তাহলে চলুন শুরু করে যাক। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর সর্বপ্রথম একটি এই জায়গায় একটি চিহ্ন উঠানামা করছে, এটিকে বলা হয় থাকে কার্সার। এটি যেই জায়গায় থাকবে সেই জায়গা থেকে লেখা শুরু হয়ে যাবে। যেমন ধরেন দেখুন এই কার্সারটি এই জায়গায় ছিল, সুতরাং এই জায়গা থেকে লেখা শুরু হয়েছিল। এখন এটি এই জায়গায় আছে, যদি এটিকে আমি আবার মধ্যখানে নিয়ে যাই, এবার খেয়ে দিই, দেখুন এই জায়গা থেকে শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কার্সারটি যেই জায়গায় থাকবে সেই জায়গা থেকে লেখা শুরু হয়ে যাবে। আর এই যে আমাদের মাউস নাড়ানোর সাথে সাথে যেটি নড়ছে সেটি হচ্ছে মাউস পয়েন্টার। আমরা পূর্বে দেখেছিলাম মাউস পয়েন্টারের দুটি রূপ, এখন দেখতে পারলাম আর একটি রূপ, অর্থাৎ এই মাউস পয়েন্টারটি যেই জায়গায় নিব সেই জায়গায় আমাদের সিলেক্ট করতে পারবো। ওকে, এতটুকু বোঝা হয়ে গেলে আমরা এবার জানবো এই যে সাদা একটি পেজ দেখতে পাচ্ছি এটিকে কি বলা হয়। এটিকে পেজও বলতে পারেন, আবার এটিকে মাইক্রোসফটের ভাষায় ডকুমেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কাগজের পেজ এটি শুধু নাম পরিবর্তন, এটিকে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় ডকুমেন্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা একটা ডকুমেন্ট নিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লেখা হয়েছে। তাহলে এই জায়গায় একটি বার দেখতে পাচ্ছি এবং এই জায়গায় তিনটি অংশ, চারটি অংশ। প্রথম অংশটি এটিকে বলা হয়ে থাকে টাইটেল বার। এই যে লাল অংশ এটিকে বলা হয় টাইটেল বার। এই জায়গায় আমরা যে নাম দিয়ে এই ডকুমেন্টটি সেভ করব সেটি, বর্তমানে আমাদের এই ডকুমেন্টটির নাম রয়েছে ডকুমেন্ট 1, সুতরাং এই জায়গায় ডকুমেন্ট 1 লেখা রয়েছে। এবার যদি আমরা এটিকে সেভ করতে চাই তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ এজে দিব। সেভ এজে গিয়ে আমরা কম্পিউটারে যদি সিলেক্ট করতে চাই তাহলে কম্পিউটার, এরপর ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমরা যে জায়গায় সেভ করে রাখতে চাচ্ছি সেই জায়গায় যাব। যেমন ধরেন আমি চাচ্ছি ডেস্কটপে রাখতে, তখন আমরা যদি চাই নতুন একটি ফোল্ডার বানাতে তাহলে আমরা জানি কিভাবে ফোল্ডার বানাতে হয়। যদি না জেনে থাকি তাহলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। এখনও আমি দেখিয়ে দিচ্ছি, আমরা একটি ফোল্ডার নিলাম, নেম দিয়ে দিব ডেমো। ওকে, এরপর আমরা চলে যাব ফোল্ডারের ভিতরে, এটিকে আমরা রিনেম করে দেই, নাম দিয়ে দেই ধরেন ডেমো। ওকে, ডেমো দেওয়ার পর দেখুন ডেমোর পর আমি রেখেছি ডট ডক্স।
যদি এইরকম রাখেন তাহলে এটিকে আবার আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ আমাদের যখন ডকুমেন্টটি ক্লোজ করে দিব, এরপর যদি আমরা চাই যে আমাদের কিছু ভুল হয়েছে সেটিকে ঠিক করতে, তাহলে আপনি ওই ফাইলটি ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আর যদি আপনি পিডিএফ দিয়ে দেন, যেমন ধরেন পিডিএফ, তাহলে পুনরায় আবার এডিট করতে পারবেন না। কিন্তু আপনি যদি চান যে আমাদের যে ফাইলটি আমরা লিখেছি, যে ফরম্যাটটি, সেটি লেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি চাচ্ছেন পিডিএফ আকারে এটিকে সেভ করতে, তাহলে জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন। এরপর দেখুন একটু খুঁজে নেবেন, একটু খুঁজে দেখবেন যেটি শেষে আছে .pdf, এটিকে সিলেক্ট করে দিবেন, এরপর সেভ করে দিবেন। বেশ, এটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এইগুলো আমরা আরও পরবর্তীতে দেখব, আগে থেকেই দেখে নিলাম। তাহলে আমরা কি চাচ্ছি, ডক্স ফাইল, যাতে করে আমরা পরবর্তীতে এডিট করতে পারি। ওকে, সেভ করে দিলাম। এবার দেখুন আগে কি ছিল, document1, এবার আমরা যে নামে সেভ করেছিলাম ডেমো, এখন দেখা যাচ্ছে demo.docs। তাহলে বুঝতে পারলাম এটি হচ্ছে টাইটেল বার, অর্থাৎ যে নামে আমরা সেভ করব সেটি। এরপর আমরা যে অপশন দেখতে পাচ্ছি এটিকে বলা হয়ে থাকে মেনু বার। এই প্রত্যেকটি মেনুর আন্ডারে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় টুল অথবা অপশন টুল। অপশন, এই জায়গায় প্রত্যেকটি মেনুর আন্ডারে বিভিন্ন অপশন রয়েছে, অর্থাৎ এইগুলি দিয়ে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। যেমন হোমের আন্ডারে বিভিন্ন অপশন রয়েছে, ইনসার্টের আন্ডারে বিভিন্ন অপশন রয়েছে, এইভাবে প্রত্যেকটি আন্ডারে বিভিন্ন অপশনগুলো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রত্যেকটি নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আসুন, প্রথমে ছিল ফাইল। এই ফাইল অপশনে গেলে আমরা দেখতে পাই নিউ। আমরা যদি ডকুমেন্ট যেটি রয়েছে সেটি থেকে বের হয়ে নতুন একটি ডকুমেন্ট তৈরি করব, তাহলে আমরা এই নিউতে ক্লিক করলে দেখুন আবার সেই পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসছে। ওকে, এরপর আপনারা দেখতে পাচ্ছি ওপেন। এই ওপেনে ক্লিক করে এরপর কম্পিউটার ব্রাউজে ক্লিক করে দেখুন, যদি আমরা কোনো পূর্বে থেকে কোনো ডক্স ফাইল রেখে থাকি, আবার সেটিকে এডিট করতে চাই বর্তমানে, তাহলে সেটিকে ওপেন করতে চাইলে এইভাবে ওপেনে গিয়ে ক্লিক করে ডক্স ফাইলটি এরপর ওপেনে দিয়ে দিলেই সেটি ওপেন হয়ে যাবে। এরপর সেভ। সেভের কাজ হচ্ছে, যেমন সেভ এজ দিয়ে আমরা পূর্বে কোনো কিছু সেভ করে রেখেছি, অর্থাৎ আমরা যে একটু পূর্বে সেভ করে রেখেছিলাম এই জায়গায় যে ফাইল ডেমো ফাইলটি, এখন সেটিতে আগে কিছু লেখা ছিল, এখন আমরা নতুনভাবে কিছু এডিট করেছি, এরপর আমরা সেটিকে সেভ করব সেই জায়গায়। তখন আমরা এই সেভ এজে না গিয়ে আমরা জাস্ট সেভে দিয়ে দিলেই এটি সেভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টের কাজ হচ্ছে যে ফাইলগুলো লিখেছি সেইগুলোকে আমরা এই জায়গায় যে প্রিন্টার আমরা এটিকে প্রিন্ট করব সেই প্রিন্টারের নাম আসবে, সেটিকে আমরা সিলেক্ট করে এরপর কতটি পেজ নিতে চাচ্ছি সেইগুলো সিলেক্ট করে এরপর কতটুকু মার্জিন, লেফটে কতটুকু ফাঁকা থাকবে, উপর নিচে কতটুকু ফাঁকা থাকবে, এক পেজে হবে না কিন্তু ডাবল পেজে, এই সবগুলো সিলেক্ট করে আমরা প্রিন্ট করে দিব। আমরা যদি এই প্রিন্টে ক্লিক করি তাহলে সবগুলো প্রিন্ট হয়ে আসবে। ওকে, ফাইলের কাজ আমরা দেখে নিলাম। এবার দেখুন আমরা ফাইলের এই জায়গায় যদি ভুলে ক্লিক করে দিই, এরপর আবার প্রথম যে জায়গায় ছিল ডকুমেন্ট সেই জায়গায় যেতে চাই, তাহলে এই ব্যাকে ক্লিক করব। এবার দেখুন উপরে কিছু রয়েছে আইকন। এই আইকনের কাজ হচ্ছে রিস্টোর করা, মিনিমাইজ করা, ক্লোজ করা। এই ডকুমেন্টে আপনি চাইলে ক্লোজ করে নিতে পারেন। দেখুন এই জায়গায় রয়েছে Alt F4 দিয়ে দিলেই সংক্ষেপে এটি এই যে ক্লোজের যে কাজ রয়েছে সেটি করে নেবে। ওকে, এরপর হচ্ছে এই জায়গায় যদি আমরা মাউস নেই তাহলে দেখুন
এই জায়গায় একটা লেখা উচিত, সেটিকে বলা হয় সেভ, অর্থাৎ ফাইলে গিয়ে সেভের যে কাজ এটিরও সেই কাজ। আমরা এই জায়গায় কোনো কিছু লিখলাম, এরপর এই জায়গায় ক্লিক করে দিলে অটো সেভ হয়ে যাবে। আবার যদি আমরা এই দেখেন সেভের পাশে রয়েছে কন্ট্রোল এস, যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপি তাহলে সেই একই কাজ হবে, শর্টকাট সেভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে যখন আনডু, যদি আমরা কোনো কিছু জানেন টাইপ করি, এরপর যদি আমরা পূর্বের যেতে চাই, এই যে আগে কি ছিল দেখুন, এটা ক্লিক করার সাথে সাথে পূর্বে আমাদের এই ডকুমেন্টটি ফাঁকা ছিল, সেই জায়গায় চলে গেছে। আবার দেখুন নতুন একটি অপশন আসছে যেটিকে বলা হয় রিডিউ। এটিকে ক্লিক করলে যদি আমরা ভুলবশত কেটে দেই তাহলে সেটি দিয়ে ক্লিক করার সাথে সাথে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আমরা আলোচনা করব এই হোম মেনুর আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেইগুলো নিয়ে। হোম মেনুর আন্ডারে যে অপশনগুলো রয়েছে দেখুন, প্রত্যেকটি এই জায়গায় একটি ভাগ রয়েছে, এরপর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটি ভাগ রয়েছে, এবং এই জায়গা থেকে এই জায়গার একটি ভাগ রয়েছে, এবং এই জায়গা থেকে এই জায়গার, এরপর এই জায়গা থেকে এই জায়গা। ওকে, আমরা এবার প্রত্যেকটি ভাগ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা প্রথমে যে ভাগটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এই জায়গার কাজ কি? পেস্ট কি? পেস্ট হচ্ছে, ধরেন আমরা ASDFG সেমিকোলন LKJH আমরা এগুলা লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি এটি যেন আরেকবার হয়, পরের লাইনে এটি আবার যেন হয়। সেই জন্য আমরা কি আবার টাইপিং করব? হ্যাঁ, আমরা আবার টাইপিং করতে পারি, কিন্তু আমরা যদি চাই আবার টাইপিং না করে সহজেই পূর্বে যা লিখেছি তা বসে যেতে, তাহলে আমরা এগুলোকে এই যে মাউসের কার্সার রয়েছে সেটিকে এই শেষে রেখে আমরা সবগুলোকে টেনে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখুন এই জায়গায় সিলেক্ট করা যখন নয় তখন এই জায়গায় কপি এবং কাট এগুলো রয়েছে অপাসিটি লো, এগুলোতে কোনো কাজ করা যাচ্ছে না। কিন্তু যখন আমরা এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি তখন দেখুন কপি কাট এই অপশনটি দেখা যাচ্ছে আর এগুলো কাজ করছে। আমরা এই কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর আমরা বলেছিলাম পূর্বে যে এন্টারে ক্লিক করলে পরবর্তী লাইনে চলে যায়। দেখুন আমাদের এই লাইন থেকে নিচের লাইনে চলে আসছে। এবার আমরা কি চেয়েছিলাম পূর্বে যে লেখা রয়েছে সেই লেখাটি যেন নিচের লাইনে চলে আসে, তাই আমরা এই পেস্টে ক্লিক করব। দেখুন পেস্ট হয়ে গেছে। আবার যদি আমরা দেই দেখুন প্রত্যেকটি লাইনে এটি পেস্ট হয়ে গেছে। তাহলে উপকার কি হলো? উপকার হলো যে আমরা একবার লিখেছি কিন্তু 4 লাইনে সেটি ব্যবহার হয়ে গেছে। যত জায়গায় ইচ্ছে আমরা তত জায়গায় ব্যবহার করতে পারবো। এবার যদি আমরা শর্টকাটে এগুলো ব্যবহার করতে চাই তাহলে দেখুন আমরা এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই জায়গায় মাউস নিলে এই জায়গায় নিচে দেখুন কন্ট্রোল সি আসছে, কন্ট্রোল সি দিলে কপি হবে, এই জায়গায় ক্লিক করলে যা হয় তা হবে। এরপর এই জায়গায় মাউস নিলে দেখুন আসছে কন্ট্রোল ভি, মানে হচ্ছে পেস্ট। আমরা কন্ট্রোল ভি দিব, বড় ভি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। ওকে, এরপর কাটের কাজ কি? কাটের কাজ হচ্ছে যেমন ধরে আমরা এই জায়গায় এটি লিখেছি প্রথম লাইনে, আমরা এই শেষ অংশটি ভুলে প্রথম লাইনে লিখে দিয়েছি, আমরা এটিকে লেখা উচিত ছিল নিচের লাইনে। তখন আমরা কি করব? আমরা এইগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর দেখুন এটি এখন দেখা যাচ্ছে না, এন্টারে ক্লিক করে আমরা দ্বিতীয় লাইনে চলে গেলাম। এবার আমরা পেস্টে ক্লিক করব, দেখুন চলে আসছে। এবার আমরা জেনে নিব কাট এবং ডিলিটের মধ্যে পার্থক্য কি। কাট এবং ডিলিটের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন মনে করেন আমি এই জায়গায় প্রথম লাইনে এই অংশটি লিখেছি, লেখার পর আমরা এইগুলোকে সিলেক্ট করে আমরা যদি ডিলিট দিয়ে দিই, এরপর
এন্টার চাপি, এরপর আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি অথবা উপরের এই পেস্টে গিয়ে ক্লিক করে পেস্ট করি, তাহলে আমরা এই জায়গায় কি লিখেছিলাম খেয়াল রাখলাম, জি জি জি, আমরা এগুলোকে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম। এরপর নিচে গিয়ে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি, দেখুন জি জি আসছে, আসে নাই, এই জায়গা থেকে ডিলিট হয়ে গেছে কিন্তু নিচে আসে নাই। আবার যদি আমরা কাট করি এফ এফ এফ, এরপর আমরা এটিকে কাট করলাম, নিচে গিয়ে পেস্ট করে দিলাম, তাহলে দেখুন চলে আসছে। কাটের মানে হচ্ছে উপরের কোনো একটা যে অংশটি আমরা কাট করেছি সেটি ওই জায়গা থেকে ডিলিট হয়ে এটি কপি হয়ে যাবে, পরবর্তীতে আপনি পেস্ট করতে পারবেন। আর যদি ডিলিট করে দেন তাহলে সেটিকে আর পেস্ট করার অপশন থাকবে না, এটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ কি? যেমন ধরেন আমরা এই জায়গায় কিছু একটা লিখলাম এবং পরের লাইনে গিয়ে কিছু একটা লিখলাম, এরপর এই লেখাগুলোতে আমরা কিছু স্টাইল দিলাম, যেমন ধরেন এইভাবে কিছু একটা স্টাইল দিলাম। আমরা এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব, অসুবিধা নেই। ধরেন আমরা কিছু স্টাইল দিলাম, কিন্তু দেখুন এইগুলোতে কি কোনো পরিবর্তন এসেছে? না। এবার এগুলোতে আমরা যা দিয়েছি সহজে যদি আমরা ওইগুলোতেও তা দিতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা এই প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে যাব, ক্লিক করব, এরপর নিচে যে লেখা রয়েছে সেটিকে গিয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন সেই পূর্বের লেখার যতগুলো স্টাইল হয়েছিল সবগুলো এটিতে অ্যাপ্লাই হয়ে গেছে, নতুনভাবে আমাদেরকে কিছু করতে হয় নাই। আমি আবার দেখাচ্ছি, লেখাগুলো এইরকম আছে, নিচেরটিতে এইরকম আছে, পূর্বে এইরকম করা ছিল সেই জন্য সবগুলো এইরকম হচ্ছে। আমি এটিকে একটু পরিবর্তন করি, মনে করেন প্রথমে এটি এইরকম ছিল, এবার আমরা চাচ্ছি নিচেরটি পূর্বের মতো হয়ে যেতে, উপরেরটির মতো, তাহলে কি করব? এটিকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার, ওকে, এরপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, ওকে, সিলেক্ট। আমরা এই লেখাতে লেখায় যে স্টাইল রয়েছে এটিকে যদি আমরা নিচের লেখায় দিয়ে দিতে চাই, তাহলে আমরা এইসবগুলোকে সিলেক্ট করে এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, এরপর এটি সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার, ওকে, এরপর আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে এই টেক্সটের উপর ক্লিক করব, দেখুন পরিবর্তন হয়ে গেছে। ওকে, বিষয়টি বুঝতে পারলে এবার চলুন আমাদের এই অংশের কাজ শেষ, চলে আসলাম এই অংশে আমরা আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছি একটি অপশন, এই জায়গা থেকে আমাদের লেখার ফন্ট পাল্টাতে পারি। ফন্ট পাল্টানোর মানে হচ্ছে, যেমন ধরেন আমি লিখেছি, ক্যাপস লকটি অন করে নেই, এ বি সি ডি ই এফ জি, ওকে, এতটুকু। এরপর এই জায়গায় যে ফন্ট রয়েছে এটিকে যদি আমরা এটি দিই, তাহলে দেখুন এই লেখার ফন্টের স্টাইল পরিবর্তন হয়ে গেছে। যদি আমরা এটি দিই তাহলে দেখুন পরিবর্তন হয়ে গেছে, আমরা এটি দিই তাহলে দেখুন পরিবর্তন হয়ে গেছে। আশা করি
ফন্ট স্টাইল কি বুঝতে পারছেন। আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। ওকে, এরপর এই পাশে যে নাম্বার রয়েছে এগুলো হচ্ছে ফন্টের সাইজ। এটিকে যত বেশি ফন্ট সাইজ দিবেন এটি তত বড় হবে। দেখুন এই জায়গায় আপাতত র্যান্ডম রয়েছে 72 পর্যন্ত। আপনি চাইলে যদি আরো বেশি বড় ফন্ট চান তখন আমরা এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই জায়গায় দিয়ে দিব 200। ওকে, 200 দিয়ে দিলে দেখুন এটি 200 সাইজের ফন্ট হয়ে গেল। ওকে, আমরা কন্ট্রোল এ দিয়ে যেটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 14 আমরা সেটি দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে এই পাশে এটির কাজ কি? এটির কাজ হচ্ছে সেই এই যে ফন্ট আমাদের টেক্সট রয়েছে সেটিকে সাইজ বড় করা ছোট করা। এই বড় এতে ক্লিক করলে সাইজটি বড় হবে। দেখুন এই জায়গায় নাম্বার পরিবর্তন হচ্ছে। এই ছোট এতে ক্লিক করে আমাদের ফন্ট সাইজটি কমবে। দেখুন এই জায়গায় ফন্ট নাম্বারটি কমছে। আমরা 14 নিয়ে নিব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু অপশন। এগুলোর কাজ কি? আমরা এগুলোকে সিলেক্ট করলাম। এরপর যদি আমরা সেন্টেন্স কেসে দেই তাহলে দেখুন সেন্টেন্স আকারে একটি বাক্যের শুরুর অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের হয়ে গেছে। কিন্তু আমরা প্রথমে কি লিখেছিলাম? সবগুলো বড় হাতের। আমরা সেন্টেন্স আকারে তা সহজে পরিবর্তন করে নিলাম। যদি লোয়ার কেস দিই তাহলে প্রতিটি অক্ষর ছোট হাতের হয়ে গেছে। আবার আপার কেস দিই তাহলে প্রতিটি অক্ষর বড় হাতের হয়ে যাবে। যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ড দেই, যেমন ধরেন এই জায়গায় স্পেস দিয়ে আরেকটি ওয়ার্ড দিলাম, স্পেস দিয়ে আরেকটি ওয়ার্ড দিলাম। এবার যদি দেখুন এইগুলো আমরা ক্যাপস লক অন করে লেখার কারণে সবগুলো বড় হাতের হলো। এবার আমরা যদি এরকম বইসা পাই তাহলে তো সমস্যা হবে। সেই জন্য আমরা চাচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডের শুরুর প্রথম অক্ষর যেন বড় হাতের হয়। ওকে, দেখুন এবার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি টগল কেস দেই তাহলে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে গেছে, বাকিগুলো বড় হাতের হয়ে গেছে। এবার আমরা আমাদের ক্যাপিটাল ইচ ওয়ার্ডে দিয়ে দিলাম। ওকে, আশা করি এই অংশটি আপনারা বুঝে গেছেন। এরপর এই অংশের কাজ হচ্ছে রিস্টার্ট করা। আমরা যে এতক্ষণ যতগুলো পরিবর্তন এনেছি এই লেখাগুলোর মধ্যে, যেমন ফন্ট বড় করা, স্টাইল পরিবর্তন করা, এরপর এই জায়গা থেকে আপার কেস অথবা টগল কেস এইরকম কিছু করে দিলাম, এরপর এরকম কিছু করে দিলাম। এই সবগুলোকে রিমুভ করে আমরা প্রথমে যেরকম ছিল সেই রকম যদি করতে চাই, একটি ক্লিকে সবকিছু এই জায়গায় যতগুলো কাজ ছিল সব ডিলিট হয়ে গেছে। ওকে, আশা করি বোঝা গেছে। এবার নিচের লাইনে চলে আসি। আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম, এরপর একটু ফন্ট বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। আর একটু বড় করে দিই। ওকে, এরপর আমরা বিতে ক্লিক করলাম। বিতে ক্লিক করার পর দেখুন লেখাগুলো বোল্ড হয়ে গেছে, বড় হয়ে গেছে। যদি আমরা এটিতে আবার ক্লিক করি তাহলে লেখাটি বোল্ড উঠে গেছে। যেমন ধরেন এই অংশটি হবে বোল্ড ছাড়া এবং মধ্যখানে একটি হাইলাইট করার জন্য আমরা বোল্ড করতে চাচ্ছি, তাহলে এই বিতে ক্লিক করব। দেখুন এটি বোল্ড হয়ে গেছে। আবার এটিকে সিলেক্ট করে আমরা বিতে প্রেস করব। দেখুন এটি বোল্ড কেটে গেছে। বোল্ডের সংক্ষেপ হচ্ছে, এটির উপর মাউস নিলে দেখুন আবার হচ্ছে কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে। ওকে, আমরা এটিকে বোল্ড করলাম। এরপর হচ্ছে ইটালিকের কাজ হচ্ছে টেক্সটকে একটু বাঁকা করে দেওয়া। এর সংক্ষেপে হচ্ছে কন্ট্রোল আই।
আবার যদি এই বাঁকাটি আমরা ভুলে করে নেই, সোজা যদি করতে চাই তাহলে আইতে প্রেস করব, এটি সোজা হয়ে যাবে। আমরা আপাতত বাঁকা করে রাখলাম। এরপর হচ্ছে ইউ। ইউ হচ্ছে আন্ডারলাইন। দেখুন এখন নিচে একটি আন্ডারলাইন চলে আসছে। এবার যদি আমরা চাই এই নিচের লাইনটি কেটে দিতে, আবার ইউতে প্রেস করব, তাহলে এটি কেটে যাবে। আমরা অনেক সময় প্রশ্ন কিংবা বইয়ের নিচে দেখি যে এটি বেশি গুরুত্বপূর্ণ শব্দ, সেটিকে এরকম আন্ডারলাইন দিয়ে মার্ক করে রাখা হয়। হ্যাঁ, এটি এইভাবে কাজ করা হয়ে থাকে। ইউতে দিলাম, আবার ক্লিক করলাম, এটি উঠে গেছে। কখন আমরা বুঝবো যে এই ইউটি সিলেক্ট করা আছে? যখন সিলেক্ট করা থাকবে তখন এটি নীল হয়ে যাবে, আর যখন সিলেক্ট করা থাকবে না তখন এটি ক্লিক করলাম, দেখুন সাদা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ এই স্টাইলগুলো এখন অ্যাপ্লাই করা নয়। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমরা এই শব্দটি ক্লিক করি, ক্লিক করার পর এটিতে ক্লিক করি, দেখুন এটি কেটে গেছে। অনেক সময় হয়ে থাকে আমাদের প্রশ্ন তোলার সময় কিংবা বই লেখার সময় আমরা বোঝাতে চাই যে এইরকম বানান যদি লেখো তাহলে সেটি ভুল, এবং এইরকম বানান যদি লেখো তাহলে সেটি ঠিক। তখন আমাদের এটিকে পুরোপুরি ডিলিট না করে এরকম কেটে দিতে হয়। তাহলে এই কেটে দেওয়ার অপশনটি হচ্ছে এই জায়গায়। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এটি কেটে যাবে, আবার যদি আমরা এটিকে তুলে দিই তাহলে এটির মধ্যে এই টানটি থাকবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরের অপশন, এই পরের অপশন হচ্ছে, যেমন আমরা লিখতে চাচ্ছি এ স্কোয়ার, A2 দিলাম, এটি কি এ স্কোয়ার হলো না, A2 হলো। এটুকে যদি আমরা এবার 2কে এটিতে ক্লিক করি, দেখুন এই ইংলিশ অঙ্ক লেখার মতো এটি হয়ে গেল। এবার যদি আমরা 2কে উপরে দিতে চাই তাহলে 2কে সিলেক্ট করে আমরা এটিতে ক্লিক করব, উপরে চলে গেল। আশা করি বুঝতে পারছেন। একবার যদি আমরা এটিকে পূর্বের ন্যায় নিয়ে আসতে চাই তাহলে এই সিলেক্টটি তুলে দিলাম, পূর্বের জায়গায় চলে আসলো। এতটুকু বোঝা হয়ে গেলে এবার আমরা চলে আসবো এইটিতে। এটি হচ্ছে ফন্টের স্টাইল। আমাদের প্রথম ফন্ট কি আছে, স্টাইল এরকম আছে। আমরা এটিকে সিলেক্ট করে যদি এরকম চাই তাহলে এরকম হয়ে গেছে। এরপর সিলেক্ট করে আবার এরকম চাই, এরকম হয়ে গেছে। আমরা যদি এটিকে ক্লিক করে আরো বিভিন্ন স্টাইল দিতে চাই তাহলে দেখুন এই জায়গায় আরো বিভিন্ন স্টাইল রয়েছে, এইগুলো আপনারা দেখবেন। ওকে, আমরা প্রথমে চলে যাই, Ctrl+Z দিয়ে দিব, Ctrl+Z দিয়ে আমরা প্রথমে চলে আসলাম। ওকে, এরপর আবার লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু রং। আমরা এইগুলোকে যদি সিলেক্ট করি, যেমন ধরেন এই টেক্সটটি হাইলাইট করতে চাচ্ছি, তাহলে নিচে ইয়েলো কালার দিয়ে এইরকম দিয়ে দিতে পারি। আমরা অনেক সময় বই, প্রশ্ন ইত্যাদি কাগজে দেখেছি হাইলাইট করতে এই রং কিংবা অন্য কোনো রং টেক্সটের নিচে দেওয়া হয়, এটি হচ্ছে সেটি। ওকে, আপনি চাচ্ছেন এই জায়গায় যে রং যে ইয়েলো, এই জায়গায় যতটি রং রয়েছে এগুলো আপনি ব্যবহার করবেন না, তাহলে আপনি নো কালার দিয়ে দিন। নো কালার দিলে আবার পুনরায় পূর্বের জায়গায় চলে আসছে। যেমন একে সিলেক্ট করে আমরা এই রং দিলাম, আমাদের এই রং ভালো লাগছে না, আমরা এই জায়গায় গিয়ে নো কালার দিব, শেষ, নিচের হাইলাইটটি উঠে যাবে। ওকে, আমরা যদি চাই এই জায়গায় গিয়ে এটি তো দেখানো শেষ হয়ে গেছে। দেখুন এই জায়গায় ক্লিক করার পর বারবার এই জায়গায় আরেকটি বার আসছে, এটি হচ্ছে এই যে বার রয়েছে এটি। অনেক সময় আমরা যদি এই অংশে লেখা থাকি তখন আমাদেরকে তো আবার মাউস উপরের দিকে নিয়ে আসতে হবে, তখন অটো যদি এই বারটি এই জায়গায় চলে আসে, আমাদের মাউসের পাশেই থাকে, তাহলে তো সহজেই আমরা এগুলো পেয়ে গেলাম। সেই জন্য ইউজার ইন্টারফেস ইউজারদের সহজ
করার জন্য এটি দেওয়া হয়েছে, যেমন বোল্ড, ইটালিক, ইউ। দেখুন এই জায়গায় কাজ করছি, এই জায়গায় কাজ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর পরের অংশ হচ্ছে এই জায়গায় হচ্ছে টেক্সটের কালার পরিবর্তন করা যায়। ধরেন আমরা এটিকে লাল করে দিলাম, এরপরের অংশ লেখা যেগুলো থাকবে সেগুলো লাল হবে, কিন্তু আমরা চাচ্ছি পরের লেখাগুলো যেন ব্ল্যাক হয়। এবার এই অংশটি যেন সবুজ হয়। এইরকম আপনি টেক্সটের রং পরিবর্তন করে দিতে পারেন। এবার চাচ্ছেন আপনারা পূর্বের যে রং ছিল সেটিতে ফিরে যেতে, তাহলে এই জায়গায় ক্লিক করে অটোমেটিক দিয়ে দিব, সেই রঙে চলে গেলাম। এরপর হচ্ছে এই টেক্সটগুলোকে সিলেক্ট করার পর আমাদের এই অংশের কাজ শেষ। আমরা প্যারাগ্রাফ অপশনে চলে আসলাম। প্যারাগ্রাফ অপশনে চলে আসার পর চলুন আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আসি। ওকে, আমাদের একটি প্যারাগ্রাফ নিয়ে আসা হয়ে গেল। প্যারাগ্রাফ নিয়ে আসার পর দেখুন এই প্যারাগ্রাফটি যদি আমরা এই পাশ থেকে লিখতে চাই, কিন্তু এই পাশ যেই রকম ইচ্ছা সেই রকম থাকুক, তাহলে আমরা এই পাশে ক্লিক করলে এটি এই পাশ থেকে লেখা হবে। আবার দেখুন এই পাশের লাইনটি বাঁকা, কখনো একটু বেশি কখনো একটু কম হয়েছে, সেই দিকে কোনো খেয়াল না রেখে শুধু এই পাশ যেন সমান থাকে সেটিতে রাখার জন্য আমরা এটিতে ক্লিক করব। এবার যদি আমরা কবিতা লিখতে চাই কিংবা মিডিল থেকে লিখতে চাই, তাহলে এইরকম অনেক সময় আমরা আমাদের অনেক প্যারাগ্রাফও এরকম লিখে থাকি। আশা করি বুঝতে পারছেন যে এগুলো কিভাবে লেখা হয়। আমরা যদি এটিকে তুলে দেই তাহলে এটি প্রথম অংশে চলে যাবে। এরপর এইটিতে দিলে দেখুন লেখা এই পাশ থেকে শুরু হবে। যদি আমরা এটিকে তুলে দিই তাহলে এটি আবার প্রথমে চলে আসবে। এবার যদি আমরা এটিতে জাস্টিফাই ক্লিক করি তাহলে কি হলো, জাস্টিফাই ক্লিক করার ফলে আমাদের এই পাশও সমান এই পাশও সমান লেখা এক সমানভাবে হবে। এটি দেখতে অনেক সুন্দর। ওকে, আবার যদি আমরা প্রথমে চলে যাই অথবা এই জায়গায় দেখুন, যে জায়গায় এইরকম একটি তীর চিহ্ন দেখবেন সেই জায়গায় মনে করবেন আরো অনেক অপশন রয়েছে। আমরা এটিকে দিতে পারি, এটি দিতে পারি। দেখুন প্রত্যেকটি পরিবর্তনের ফলে আমরা বিভিন্ন স্টাইল পাচ্ছি। যে স্টাইলটি আপনার লেখার সাথে খাপ খাপে সুন্দর হবে আপনি সেটি ব্যবহার করবেন। এরপর হচ্ছে এই জায়গায় যে বুলেট পয়েন্ট, এইগুলো হচ্ছে যেমন ধরেন এই লাইনের পর হচ্ছে এটি, যেমন কোন একটা জিনিসের প্রকার আপনি বুঝাতে চাচ্ছেন, এটি হচ্ছে এত প্রকারের, তার শুরুতে বুলেট পয়েন্ট দিয়ে দিতে, তখন আপনারা এইভাবে সিম্পলি লাইনটি লিখে এরপর লাইনের এইরকম লিখে আপনি এই বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারেন। এবার বুলেট পয়েন্টের স্টাইল যদি আপনি পরিবর্তন করতে চান এটিও দিতে পারেন, আপনি এটিও দিতে পারেন। এরপর এটিও দিতে পারেন, এটিও দিতে পারেন। এই সবগুলো আমরা বই ভালো করে পড়ে থাকলে অবশ্যই আমরা দেখেছি বইয়ে প্রশ্নে এইরকম বুলেট পয়েন্ট ব্যবহার করা হয়েছে। মনে করেন আমরা এই বুলেট পয়েন্টটি ব্যবহার করে নিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি এই বুলেট পয়েন্ট উঠিয়ে নিতে, তাহলে আমরা এই নানে ক্লিক করব, বুলেট পয়েন্টটি উঠে যাবে। এবার আমরা কোনো কিছুর সিরিয়াল দিতে চাচ্ছি, তাহলে এগুলো সিলেক্ট, যেগুলোতে সিরিয়াল দিব সেগুলো সিলেক্ট করে আমরা এটিতে ক্লিক করে 1 2 এরভাবে দিতে পারি। যদি আমরা 1 2 না দিয়ে এইভাবে ফার্স্ট থার্ড 12 এইভাবে দিতে চাই তাহলে দিতে পারি। আমরা 1 2 দিতে চাই এভাবে শুধু করতে পারি। অনেক সময় আমাদের প্রশ্নের ক্ষেত্রে দেখুন এইভাবে আসে,
আপনারা এইগুলো ব্যবহার করে দেখবেন। মনে করেন আপনারা কোনো একটি প্রশ্ন লিখতে এটি ব্যবহার করে নিয়েছেন, এখন আপনারা চাচ্ছেন এটি ব্যবহার না করতে, নানে ক্লিক করবেন, শেষ হয়ে যাবে। ওকে, এরপরের অংশ হচ্ছে এইগুলোর কাজও হচ্ছে সেম, আপনারা ব্যবহার করে দেখবেন। যদি আমরা এই স্টাইলগুলো চাই না, নান করে দিব। আমরা এগুলোকে সিলেক্ট করে নান করে দিয়েছি, কিন্তু দেখুন এরপর পরিবর্তন আসছে না, কারণ হচ্ছে এই অপশনটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে পরিবর্তন হয়ে এই জায়গায় চলে গেছে। আমরা এই জায়গায় যাওয়া মানে হচ্ছে এই প্রত্যেকটি লেখা হেডলাইন হয়ে গেছে। হেডলাইন হচ্ছে কোন একটা প্যারাগ্রাফের শিরোনাম। আমাদের এগুলা তো শিরোনাম নয়, নর্মাল লেখা, সুতরাং আমরা নর্মালি ক্লিক করব, সেই পূর্বের জায়গায় সেটি চলে গেল। ওকে, এবার চলে আসি এই পাশে, আমরা এটিকে ক্লিক করব। প্রত্যেকটি লাইনের মধ্যে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপ কতটুকু থাকবে সেই নাম্বারগুলো এই জায়গা থেকে আমরা দিতে পারি। আমরা যদি চাই এরকম বড় বড় গ্যাপ থাকুক, তাহলে এরকম রাখতে পারি। যদি মনে করি এগুলো ভুলে হয়ে গেছে, তাহলে আমরা এগুলোকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিতে পারি। এইভাবে দিতে পারি। এরপর এই জায়গা থেকে আমরা এগুলোকে কাস্টমাইজ করে দিতে পারি। প্রথমে 1 ছিল, আমরা 1 দিয়ে প্রথমে 1 ছিল, আমরা 1 দিয়ে দিলাম, অথবা 1.15 সেটি দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে একটু সরাতে চাই, অর্থাৎ এই জায়গায় রয়েছে, এটিকে আমরা এই দিকে নিয়ে আসতে চাই, তাহলে এইভাবে নিয়ে আসতে পারি। যদি আমরা ওই পাশে নিতে চাই, তাহলে সিলেক্ট করে এটিতে ক্লিক করলে এই পাশে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে যেটি আমরা এটিকে ক্লিক করার পর যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে এইভাবে পরিবর্তন হয়ে যাবে। এটি এই পাশে ক্লিক করলে এই দিকে চলে আসবে। এরপর হচ্ছে নিচের এটি হাইলাইট, যদি আমরা করতে চাই তাহলে হাইলাইট হয়ে গেল। দেখুন এই হাইলাইট আর পূর্বের হাইলাইটের মধ্যে পার্থক্য কি, আমরা নো কালার করে দিলাম, এই জায়গায় এটিকে নো কালার করে দিলাম। ওকে, এবার আমরা পূর্বে যে দেখেছিলাম এই হাইলাইটটি শুধুমাত্র যে অংশ আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু হয়েছে, কিন্তু এই জায়গার যে হাইলাইট রয়েছে সেই জায়গাটি সারা লাইনটি সিলেক্ট করা হয়ে গেছে, সারা লাইন হাইলাইট হয়ে গেছে। এবং আরো সহজে বোঝার জন্য আমরা প্যারাগ্রাফের এটিকে নো কালার করে দিই এবং পূর্বের এটিকে আমরা এই হাইলাইটের এই জায়গায় দিয়ে দিই, তাহলে দেখুন পুরো লাইনটি হাইলাইট হয়ে গেছে। আমরা এটির কালার পরিবর্তন করে দিতে চাই, যদি আমরা এটির কালার ব্ল্যাক দিতে চাই নিচের অংশ, তাহলে দিতে পারি। আমাদের এই জায়গায় হাইলাইট ছিল, আমরা নো কালার করে দিই, নো কালার। এবার দেখুন আমাদের ফন্টের কালার হচ্ছে কালো, আবার আমাদের যেটিকে হাইলাইট করছি সেই লাইনটি হচ্ছে কালো। এবার আমাদের ফন্টটি ভাসছে না, ফন্টটি ভাসতে হলে কি করতে হবে, ফন্টটি সাদা করে দেই, তখন আমরা এই যে লেখার ফন্টের কালার সেই জায়গাতে কালো করে দিই,
তাহলে দেখুন আমাদের ফন্টটি বেশি গেছে। ওকে, এবার আমাদের এই টেক্সটটি যদি মধ্যখানে নিয়ে আসতে চাই তাহলে এটা ক্লিক করব, দেখুন মধ্যখানে চলে আসছে। এরকম আমরা প্রবন্ধ কিংবা প্রশ্ন বই সবগুলোতে আমরা এরকম অনেক দেখেছি। আশা করি এখন থেকে আপনারাও বই লেখার সময় এগুলো বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। দেখুন এই হাইলাইটটি আমি কালার করে দেওয়ার পর আমাদের টেক্সটগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ কি আমাদের টেক্সট হচ্ছে সাদা, আমাদের পেজের কালার হচ্ছে সাদা, সুতরাং আসছে না। তাহলে আমাদের টেক্সটকে কালো করে দিতে হবে, অটোমেটিক কালার অথবা এই জায়গাতে কালো কালার সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এই জায়গায় বর্ডারের কাজ কি? বর্ডারের কাজ হলো সিলেক্ট করলাম, এরপর বর্ডারে গেলাম। বর্ডারে যাওয়ার পর যদি আমরা অল বর্ডার দিই তাহলে দেখুন এই যে অংশ ছিল এই অংশটিকে এবং নিচের অংশকে সে পার্থক্য আলাদা আলাদা করে দিয়েছে। অনেক সময় আমরা প্রশ্নের মধ্যে বা বইয়ের মধ্যে এরকম দেখে থাকি সবগুলোকে বর্ডার, উপরের হেডলাইন আলাদা, নিচের প্যারাগ্রাফ আলাদা। আশা করি বুঝতে পারলাম যে এগুলো কিভাবে দিতে হয়। এবার যদি আমরা শুধু বটম বর্ডার রাখতে চাই, এগুলোকে যদি কোনো বর্ডার না রাখতে চাই তখন নো বর্ডার দিয়ে দিব। এবার আমরা চাচ্ছি বটম বর্ডার, যে লেখা রয়েছে ওই লেখার নিচে যেন বর্ডার হয়, তাহলে বটম বর্ডার সিলেক্ট করতে পারি। যদি আমরা চাই বটম বর্ডারটি তুলে দিতে তাহলে এটির উপরও ক্লিক করতে পারি অথবা নো বর্ডারে ক্লিক করতে পারি। এভাবে টপ, লেফট, রাইট এইভাবে আমরা দিয়ে সবগুলো চেক করে নিতে পারি। যেটিকে আমাদের প্রয়োজন হবে আমরা সেটি ব্যবহার করতে পারি। এবং এই জায়গায় যদি ইনসাইড হরিজন্টাল দিই তাহলে প্যারাগ্রাফ এবং হেডলাইনের মধ্যে একটি লাইন চলে আসলো। ওকে, আমরা নো বর্ডার করে দিলাম। এরপরের অংশ হচ্ছে এটি, এই জায়গায় প্যারাগ্রাফের সাইজ ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার হয়। এরপর এই জায়গা এটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের লেখার মধ্যে কোন কোন জায়গায় স্পেস রয়েছে। যত জায়গায় স্পেস রয়েছে সেটিকে চেক করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করব। দেখুন এটি আসার মানেই হচ্ছে এই জায়গায় স্পেস একটা রয়েছে, এই জায়গায় একটি স্পেস রয়েছে। অথবা এটিতে ক্লিক করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যত জায়গায় এন্টার রয়েছে তত জায়গায় এইরকম অপশন, বড় অপশন আসছে, আর যত জায়গায় স্পেস রয়েছে সেই জায়গায় ফুটা ফুটা অপশন আসছে। দেখুন আমরা এটিকে সিলেক্ট করে আমরা যখন এটিকে ডিসিলেক্ট করে দিব তখন কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে দেখবেন। আমরা এটিতে আবার ক্লিক করলাম, দেখুন এই জায়গায় এন্টার ছিল তখন এই অপশন আসছে, আর যে জায়গায় স্পেস সেই জায়গায় ফুটা ফুটা আসছে। আশা করি বুঝতে পারছি। ওকে, এর পরবর্তী যে অংশ রয়েছে এটিকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন সব লেখা নরমাল হয়ে গেছে। এবার যদি এটিতে ক্লিক করি তাহলে কোনো লেখার মধ্যে স্পেস থাকলো না। আর্টিকেলে ক্লিক করার পর দেখুন সব লেখাগুলো হেডলাইনের মতো হয়ে গেছে। এটিতে ক্লিক করার পরে এরকম হয়ে গেছে। এইভাবে অনেক স্টাইল রয়েছে, যেই স্টাইলটি আপনার ভালো লাগবে আপনি সেটিকে সেই জায়গায় সেটি ব্যবহার করতে পারবেন। আমি দেখিয়ে দিলাম, যেমন ধরেন এইরকম স্টাইল অনেক জায়গায় ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? যেমন কোনো একটি বইয়ের কোনো একটা প্যারাগ্রাফ শেষ হওয়ার পর অন্য কোনো জ্ঞানীদের ব্যক্তিদের উক্তি কিংবা কবিতা এই জায়গায় এরকম স্টাইল ব্যবহার হয়। এরপর সাবটাইটেল ইত্যাদি। আমরা যদি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আমরা নরমালে ক্লিক করে নিলাম। নরমালে ক্লিক করার পর এইরকম হয়ে গেছে। এবার যদি আমরা
ক্লিয়ার ফরম্যাটিং দিই, তাহলে এটি পূর্বে যেরকম ছিল সেই রকম চলে আসবে। আমাদের এটি কি একটু ছোট হয়ে গেছে, দেখুন এই হেডলাইনটি আমরাও তৈরি করতে পারি। পূর্বে যেরকম ছিল আমরা এটির ফন্ট একটু বড় করে দিব, ফন্ট হচ্ছে 20, এরপর টেক্সট প্রথম সবগুলো ছিল বড় হাতে। তাহলে আমরা এই জায়গায় গিয়ে ধরুন আপার কেস দিতে পারি, অথবা ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে বড় হাতের হতে পারে, অথবা সেন্টেন্স ওয়ার্ডটি প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এবার আমরা সবগুলো সিলেক্ট করে আমাদের ফন্ট পরিবর্তন করতে যাচ্ছি টাইমস নিউ রোমান, তাহলে দেখুন আরেক মতো হয়ে গেছে। এবার যদি আমরা চাই এইরকম, তাহলে এইরকম হয়ে গেল। যেই রকম ভালো লাগবে আমরা সেইভাবে দিয়ে দিব। ওকে, এরপর এই অংশের কাজ কি? এই অংশের কাজ নিয়ে এবং আরো বিস্তারিত বিষয়ে পরবর্তী অপশনগুলোর কাজ নিয়ে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।